হ্যালো, আমাদের ড্রামা ক্রিয়েশনস চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা অসাধারণ একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চলেন আজকের ড্রামাটা শুরু করা যাক। একটা গ্যাং লিডার গাড়ি থেকে নামলো তার প্রাকৃতিক ডাকে সাড়া দিতে। ঠিক তখনই সে দেখে একটি ছেলে ব্রিজের উপর দাঁড়িয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। সে এক দৌড়ে গিয়ে ছেলেটাকে আটকাতে চায়, কিন্তু তার আগেই ছেলেটা লাফ দিয়ে পড়ে সেখান থেকে আর সোজা গ্যাংস্টারের গায়ের উপর পড়ে। তখন একটা বিশাল শব্দের সঙ্গে তারা দুজনে মাটিতে গড়িয়ে গড়িয়ে রাস্তায় চলে আসে। ভাগ্য ভালো, তখন বড় কোনো দুর্ঘটনা হয়নি, কিন্তু একটি স্থির হওয়ার আগে আরেকটা গাড়ি এসে তার উপর দিয়ে চলে যায়। পরে যখন তার হুঁশ ফেরে সে দেখে সে হাসপাতালে। সে ভয় পায়, তার মুখটা খারাপ হয়ে যায়নি তো। তাই তাড়াতাড়ি দৌড়ে সে আয়নার সামনে যায়, আর সেখানে সে দেখে আয়নায় ওর নিজের মুখ না, বরং সেই ছেলেটার মুখ যাকে সে বাঁচাতে গিয়েছিল। প্রথমে সে ভাবে এটা নিশ্চয়ই কোনো স্বপ্ন, কিন্তু ঠিক তখনই বাইরে থেকে ওর গ্যাংয়ের ছেলেপেলেদের আওয়াজ আসছিল। হাসপাতালে আছে বলে সে বাইরে গিয়ে ওদেরকে চিৎকার করতে মানা করে আর বলে চুপ করো, কিন্তু পরের সেকেন্ডে একটা ঘুষি এসে সরাসরি তার মুখে পড়ে। এতে গ্যাংয়ের লিডার খুব রেগে যায়। সে ভাবে এই ছেলেরা এখন আমার অবস্থার সুযোগ নিচ্ছে এবং আমার জায়গা দিতে চাচ্ছে। এরপর তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালের শোক ঘরে। সেখানে সে দেখে শোকস্থলে তার একটা ছবি রাখা। এটা দেখে সে পুরো বিষয়টা বুঝে যায় এটা স্বপ্ন না, এটা একদম সত্যি। রাগে সে এসে পুরো শোকস্থানকে এলোমেলো করে দেয়, চিৎকার করে বলতে থাকে আমি মরিনি, আমি বেঁচে আছি। কিন্তু তার ছোট ভাইয়েরা কোনো কথাই শুনতে চায় না। তাদের মনে হয় এই ছেলেটার জন্যই তাদের বসের আজকের এই অবস্থা। তারা এতটা রেগে গেছে যে এই ছেলেটা এখনই কবর দিয়ে দিই। তখনই বড় বস প্রেসিডেন্ট এসে সবাইকে থামিয়ে দেয়। তিনি বলেন গ্যাং লিডার দেবা যেহেতু মারা গেছে ছেলেটাকে বাঁচাতে গিয়ে, আমাদের তার শেষ ইচ্ছাকে সম্মান করা উচিত। সব বুঝে গিয়ে দেবা এবার নিজের আসল শরীর খুঁজতে বেরিয়ে গেল মরব ঘরে। সে গিয়ে নিজের মৃতদেহকে খুঁজতে বের হয়, চেষ্টা করে কোনোভাবে নিজের শরীর ফিরে পেতে, কিন্তু পারে না। এরপর সে আবার সে দুর্ঘটনার স্থান অর্থাৎ ব্রিজের উপর গিয়ে পৌঁছায়। ভাবলো সেখান থেকে ঘটনা শুরু হয়েছে, হয়তো এবার সেখানে গিয়ে নিজের দেহে সে ফিরে আসে। কিন্তু এবার কিছু বদলালো না, বরং সে সেখান থেকে পড়ে গিয়ে একটি পা ভেঙে ফেলে। তার থেকেও ভয়ঙ্কর সত্য হলো সে টানা 3 দিন অজ্ঞান ছিল। এই সময়ের মধ্যে তার আসল দেহের সৎকার হয়ে গিয়েছে, মানে শেষ কাজ হয়ে গিয়েছিল। তখন তার আর কিছুই করার নেই, সবকিছু শেষ। এত কিছুর পর দেবা বুঝে যায় তাকে এখন এই ছেলেটার জীবন নিয়ে চলতে হবে। তাই সে বাধ্য হয় এই নতুন পরিচয় মেনে নিতে। হাসপাতালে বোর্ডে থাকা আই কার্ড দেখে সে জানতে পারে এই ছেলেটার নাম সং ইয়াও। এই বছর ছেলেটার বয়স হয়েছে মাত্র 18। আর ছেলেটার ট্যাব গাড়তে গাড়তে সে তার ব্যাপারে আরো অনেক কিছু জানতে পারে। কিয়ান আসলে অনেকদিন যাবৎ মারাত্মক বুলিংয়ের শিকার ছিল। একটা ছেলে হং জাইমিং তাকে স্কুলে নিয়মিত নির্যাতন করছিল, জোর করে গাড়ি থেকে মদ চুরি করে আনতে বলতো, বাসা থেকে গয়না চুরি করাতে, এমনকি দোকান থেকে সিগারেট পর্যন্ত চুরি করাতে বাধ্য করত। আর যদি একটু দেরি করতো বা না করতে চাইতো তাহলে তো এটাই উত্তম মারধর। শুধু তাই না, তারা ওর নামে ছড়িয়ে দেয় ও নাকি একজন স্টকার। ফলে স্কুলের সবাই তার থেকে দূরে সরে দেয়, পুরো একা একা করে দেয় তাকে। এসব দেখে দেবার ভিতরটা একবারে কেঁপে উঠল। এখানে ডায়েরির পাতাগুলো যেন রক্ত দিয়ে লেখা ছিল। লেগে গিয়ে সে ট্যাপটা ভেঙে ফেলে। সে শপথ নেয় এই বুলিংদের সে এমন অবস্থা করবে যাতে তারা বুঝতে পারে বাসা থেকে মরে যাওয়া সহজ। তবে সমস্যা একটাই, এই ছেলেটার মাথা ছিল লম্বা লম্বা চুল, যা দেবার স্টাইলের সঙ্গে একদমই ম্যাচ হচ্ছিল না। ইচ্ছায় আগে তার হেয়ার কাটিং এর দরকার আছে, কিন্তু নাপিত তাকে একদম অদ্ভুত একটা হেয়ার কাটিং দিয়ে হাই স্কুলের টিচাররা এইসব চুল একদম পছন্দ করবে না। তুমি স্টাইল নিয়ে চুল কাটে যাবা। চোখে শিক্ষক মানে স্নেহযোগ্য ব্যক্তি, সে কিছু বলে না।
এমনকি স্কুলে প্রথম দিন সে দেরি করে ঢোকে, তবুও ছেলেপেলেরা তাকে ভিতরে ঢুকতে দেয়, কিছুই বলে না। কিন্তু এরপর একটা নতুন ঝামেলা তৈরি হয়েছে। ডায়েরিতে লেখা ছিল সে ক্লাসের কোন সিটে বসে। তবে এসব নিয়ে দেবার একটু চিন্তা করছিল না। ক্লাসে মেয়েদের কাছে জিজ্ঞেস করলো সে কোন সিটে বসবে। যখন সে জানতে পারলো এখনো সিট ঠিক হয়নি, তখন সে নিরিবিলি গিয়ে একটা সিটে বসে পড়লো চুপ। মেয়েরা তখন তাকে একটু উকিঝুঁকি মেরে দেখছে, কারণ আগে তারা ইহানকে কখনোই খেয়াল করেনি। তার মুখ সব সময় লম্বা চুল দিয়ে ঢাকা থাকতো। তারা ভাবে এটা কোনো নতুন হ্যান্ডসাম ছেলে। কিন্তু ক্লাস টিচার যখনই তার নাম ধরে ডাকলো তখন সবাই থমকে গেল। এটাই সে ইহান। তবে সবাই অবাক হলেও ক্লাসের একজন যে এসব পাত্তা দিচ্ছিল না, কে হলো এই স্কুলের নাম করা বুলিং হং জাইমি। ক্লাস থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে একদম তেড়ে আসে ইহানের দিকে, একদম মারধরের ভঙ্গিতে সামনে এসে দাঁড়ায়। আর তখনই দেবা ওর ব্যাজ দেখে বুঝে পেলে এটাই সে হারামি, যার জন্য ইহান আত্মহত্যা করতে চেয়েছিল। ও এসে একটু দমক দেয়, তারপর ওকে বাইরে নিয়ে যায়। এই সুযোগ পেয়ে দেবা খুশি হয়ে যায়। সে তো চেয়েছিল যেন এরকম কিছুই হয়। তারপর হং জাইমিন এবং তার দলবল মিলে ইহানকে টেনে হিসড়ে একটা গলির মধ্যে নিয়ে যায়। দেবা হাসতে হাসতে বলে, তোরা সবাই একসাথে আসবি, যাতে পরে কেউ না বলতে পারে যে আমি ছেলেপেলেদের গায়ে হাত তুলেছি। প্রথমে এগিয়ে আসে একটা হলুদ চুলা ছেলে, কিন্তু সে একটা চর খেয়েই শান্ত। তখন ওরা ভাবে এবার মোটা ছেলেটাকে পাঠানো হোক, কারণ ওই শক্তি সবচেয়ে বেশি। কিন্তু এখানে একটাই সমস্যা, দেবা নিজেই তো ফাইটার ছিল, কিন্তু এই শরীরটা না। সে যেভাবে লড়াই করতে চাইছিল শরীর তাকে সাপোর্ট করছিল না। মোটা ছেলেটা তাকে সোজা ধাক্কা দিয়ে মাটিতে চেপে ধরে। দেবা বুঝতে পারে হং জাইমিন তাকে কিক মারতে আসছে, কিন্তু শরীর ঠিকঠাক রেসপন্ড করছিল, ফলে সে কিকটা খেয়ে সরাসরি মাটিতে পড়ে। এই ঘটনায় ওকে একদম হতাশ করে তোলে। সে ঠিক করে নেয় এবার এই শরীরটাকে একদম ফিট করে ছাড়বে। তবে শরীর বাড়ানোর আগে আরও একটা সমস্যা, ও এখনো জানে না স্কুলে পড়াশোনার জন্য কি কি জিনিস লাগে। ক্লাসের সবার কাছে সে যা যা প্রয়োজন সবই আছে, কিন্তু ওর কাছে এমন কিছুই নেই, শুধু একটা সাধারণ পেন্সিল ছাড়া। সে পাশে বসা বন্ধুদের সাহায্য চায়, সবাই না করলেও সামনে বসা একটা মেয়ের পাশের বেঞ্চের একজন একটু লাজুক ছিল। সে মাথা নেড়ে তাকে হ্যাঁ করে দেয়। এই দিকে বাকি মেয়েদের মন একটু খারাপ হয়ে যায়। কিন্তু স্কুল ছুটির সময় যখন দেখে ইয়ান পাশে বসা একটি বিশাল দামি গাড়িতে দাঁড়িয়ে আছে, তখন তাদের মুখে অবহেলার ভাবটা একদমই বদলে গেল। তখন দেবা ওদের সবাইকে গাড়িতে বসতে বলল আর নিয়ে গেল একটা ভালো রেস্টুরেন্টে ট্রিট দেওয়ার জন্য। তারপর থেকে ক্লাসের ওদের এক একটা দল হয়ে যায়। তবে মেয়েরা তাকে পছন্দ করলেও তার নিজেকে দেওয়ার কথা সে এখনো বলেনি। দেবা যখন একবারেই গ্যাংস্টারের মতো ফিট হয়ে গেছে, তারপর দেবা যখন স্টিম বাদ দিয়ে গিয়েছিল, দুইজন ছেলে ওকে জলে ভিজিয়ে দিয়ে ঝামেলা শুরু করে। দেবা বলে ছোটরা মাঝে মাঝে ভুলে যায় কার সাথে তারা খেলতে এসেছে। তাদের একজন তখন মুখে বড় বড় কথা বলতে থাকে, তো কথার মাঝে দেবা হঠাৎ তার প্রাইভেট পার্ট চেপে ধরে আর ছেলেটা তীব্র চিৎকার করে কুকড়িয়ে পড়ে। ঠিক তখনই দেবার চোখে পড়ে ছেলেটার হাতে থাকা একটা ট্যাটুতে, সেটা ডংস গ্যাংয়ের একটা সিম্বল। দেবার সঙ্গে সঙ্গে চিনে পেলে আর বলে, তোরা তো নতুন গ্যাং তৈরি করছিস না? কথা শুনে এই ছেলেটা পুরো হতবাক হয়ে যায়। সে বুঝতে পারলো না দেবা এত কিছু জানলো কিভাবে। এবার দেবা ঠিক করে আর লুকিয়ে থাকবে না, নিজের পরিচয় প্রকাশ করে দেয়। তবে সে এটাও বলে, তোরা যতদিন দুর্বলদের উপর জোর খাটাবি না, ততক্ষণ আমি এসব ঝামেলায় মাথা কামাবো না। এই বলে সে ছেলেটার প্রাইভেট পার্ট ছেড়ে দেয়। আর তার এইরকম লেকচার ও শক্তি দেখে ওরা মেনে নেয়। এ লোকটাকে সত্যি বস বলা যায়। দেবা তো কাউকে কিছু না বলে চলে গেল। তবে এই মুহূর্তে দেবার এসব নিয়ে বাবার সময় নেই। সে নিজের মতো রাস্তায় রাস্তায় ঘুরছে। তখন হং জাইমিং এসে দেবার কাছে প্রোটেকশন মানি চায়। আরও খারাপ ব্যাপার হলো সে একটা ভিডিও দেখায়, যেটা দেখা যাচ্ছে সে আগে কিভাবে ইয়ানকে মানে বর্তমান দেবাকে অত্যাচার করত। এই ভিডিও দেখে দেবা আর সহ্য করতে পারল না। তার ভেতরে সমস্ত মানবিকতা তখনই শেষ হয়ে যায়। এবার সে ঠিক করে এখন আর বড়রা
ছোটদের মারবে না। এই নীতিতে আর সে থাকবে না, কারণ এই ছেলেগুলো এমন যাদের জন্য ন্যায় নীতি কোনো কাজেই লাগে না। ও ভাবে এখন এদের শায়েস্তা করাই সব সমাজের কাজ। নিচের জ্যাকেটটা খুলে ওদের উপর ঝাঁপিয়ে পড়ে প্রথম ছেলেটাকে এক ঘুষিতেই মাটিতে ফেলে দেয়। তারপরে একে একে সবাইকে বেধড়ক পিটাতে থাকে। তার ঘুষিগুলো যেন এক একটা 2.5 কেজি করে। মুখে পড়তে সবাই ছিটকে পড়ে যাচ্ছিল। তারপর শেষমেশ ও ওই মোটা ছেলেটাকে তুলে আছাড় মারতে পারলো। আর হং জাইমিং তখন সেই স্বেচ্ছা হিসাবে একটা অস্ত্র তুলে নিল। কিন্তু দেবার কাছে এসব যেন বাচ্চাদের খেলা। দেবা একটা দুর্দান্ত ফাইকিং কিক দিয়ে একবারে ফিনিশ করে দেয় গোটা লড়াইটাকে। সবাই যখন মাটিতে গড়াগড়ি খাচ্ছিল তখন সোজা এসে হং এর সামনে দাঁড়ায়, চুলে মুঠি ধরে তাকে টেনে তোলে। ঠিক তখনই হং জাইমিং অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুই আগে সেই ইহান না? তোকে কেমন যেন লাগছে। দেবা ভাবছিল শুধু ভয় দেখিয়ে চলবে না, ওদের মন থেকে বুলিংয়ের ভাবনা চিন্তা বের করা দরকার। তাই ক্লাস শেষে দেবা আবার রাস্তায় বেরিয়ে পড়ল। আর এক গলিতে গিয়ে দেখে কিছু ছেলে পেলে একজন ক্লাসমেটের টাকা কেড়ে নিচ্ছে। গিয়ে টাকাগুলো কেড়ে নিয়ে ফেরত দিয়ে দেয় আসল মালিককে। তবে হং জাইমিং এখনো হাল ছাড়েনি। ছিনতাইয়ের শিকার হওয়া ছেলেটাকে আবার ধরে রাখলো। আর তাদের দলের হলুদ চুলা ছেলেটাকে গিয়ে বলল দেবাকে গিয়ে একটু উস্কে দেয়। কিন্তু এবার দেবা যেভাবে রিঅ্যাকশন করলো তা দেখে চারদিকে সবাই পুরো পড়কে গেল। দেবা তখন সোজা গিয়ে দাঁড়ায় হং এর সামনে, তার মুখ থেকে সিগারেটটা কেড়ে নিয়ে ফেলে দেয়। তারপর একটা গভীর গলায় বলে, আমার ধৈর্যের একটা সীমা আছে, সেটাকে চ্যালেঞ্জ করিস না। তারপর সে দলের বাকিদের দিকে তাকিয়ে বলে, একসারি হয়ে মাটিতে বসে পড় সবাই। কিন্তু সবাই একে অপরের দিকে তাকায়। তারপর চোখ রাঙায় হং এর দিকে। হং চোখে চোখ না রেখে ইশারা দেয়। আর তখন সবাই আগের মতো লড়ছড়। এটা দেখে দেবা সেটে গিয়ে সবাইকে ধমক দেয়। হংকে এক চড় মেরে ঘুরিয়ে ফেলে। আর এই এক চড়ে পুরো গ্যাংয়ের চানা পড়া একদম চুপ হয়েছে। দেবা বলে, সকালবেলা সময় মতো স্কুলে আসবি, না আসলে কেউই রেহাই পাবি না। কিন্তু পরদিন ঠিক দেখা যায় শিক্ষক তো ক্লাস শুরু করে দিয়েছে। হং আর তার সাঙ্গপাঙ্গরা আজও দেরি করে এসেছে। এই দেখে দেবার মাথা সে গরম হয়ে যায়। কিছু বলাটা ঠিক হবে না। যেই না ক্লাস শেষ হয় দেবা আঙ্গুল তুলে হংকে ডাক দেয়, এই হং দাঁড়া, কথা শোন। এই দৃশ্য দেখে পুরো ক্লাসের সবাই থমকে যায়, কারণ এখনো কেউ ওর আসল রূপ, ওর আসল পাওয়ার ক্লাসের মধ্যে দেখেনি। কিন্তু বলতেও হয় একদমই অন্য মানুষ, না চেনে না আগের মতো ব্যবহার করে। এখন ইয়ানের চরিত্র, আত্মবিশ্বাস, মারামারি স্কিল সব কিছু বদলে গিয়েছে। সেদিন ভাবছিল এই নিশ্চয়ই আত্মার পরিবর্তন, মানে কেউ একজন এই দেহতে বর করেছে। এই সত্যটা যাচাই করতে সেদিন এক চাল চালে। সে অনেক আনারসের ফ্লেভারের স্ক্যান্স কিনে আনে। ইহানের ছোটবেলা থেকে আনারসে অ্যালার্জি ছিল, এমনকি একবার খেলে শ্বাস বন্ধ হয়ে যেতে পারে। সেদিন একটা প্যাকেট খুলে দেয় দেবাকে। দেবা একটু না ভেবে সেটাকে খেয়ে ফেলতে যাচ্ছিল, কিন্তু শেষমেশ মেয়ে সেদিন ভয় পায়, না না যদি সত্যি সে মরে যায়। কিন্তু সেদিনের চোখ পাকি দিয়ে দেবা আনারসের ফ্লেভারটা খেতে শুরু করে। কয়েক সেকেন্ডের পরে দেবার অবস্থা খারাপ হয়ে যায়। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, গলা ফুলে উঠেছে। পরের মুহূর্তে সে মাটিতে লুটিয়ে পড়ে, শরীর কাঁপতে থাকে। ভাগ্য ভালো কাছাকাছি হাসপাতাল ছিল, তাকে দ্রুত অ্যালার্জির ইঞ্জেকশন দেওয়া হয়। তার ফলে সে এ যাত্রায় বেঁচে যায়। এদিকে স্কুলের গুন্ডারা দোকানের সামনে আলোচনা করছিল। ঠিক তখনই এক রহস্যময় লোক ওদের দিকে এগিয়ে আসছিল। সে আর কেউ না, দংশ গ্যাংয়ের বস কিম রং। তবে সে এখন গুন্ডাদের খুঁজতে এসেছে। ওর লোকেরা একটা বড় কাজের জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু গাড়িতে একজন লোক কম দেখে এসে হঠাৎ স্কুলের হংকে দেখে তাকে বলে, তুই চল, লোক সংখ্যা তো বাড়াতে হবে। অন্যদিকে দেবা আর জন বাড়ি ফিরছিল।
তখন ও দেখলো বাড়ির সামনে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে, তার নাম্বার প্লেট ঢাকা। ও চোখ তুলে দেখে সিঁড়ি দিয়ে দুজন মুখ দেখা লোক ওর মাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। একটু না ভেবে দেবা ব্যাগ ফেলে সেখান থেকে দৌড় দিয়ে ওদের দিকে দু এক গোষ্ঠীতে এসে একজন অপহরণকারীতে মাটিতে ফেলে দেয়। কিন্তু বিপদ এই যে ওদের দিকে লোক 4 জন আর দেবা ছিল 1 জন, আর ওর শরীর এখন সুস্থ হয়নি, ও ঠিক মতো এগোতে পারছিল না। ভাগ্য ভালো সাথে থাকা বন্ধুর গাড়ির দরজাটা আটকে রেখেছিল, যাতে অপহরণকারীরা পালাতে না পারে, তাদের একটু সময় পায়। কিন্তু এর মধ্যেই একজন নতুন অপহরণকারী সেখান থেকে পালিয়ে যায়। সাইলেন্সে বাজে। গুন্ডারা ভয় পেয়ে কোনো কিছু না ভেবে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারপর ওর মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলে সবকিছু ঠিক আছে, ভয়ের কোনো হয়ে যায়। সে তো আগেই নিজে গ্যাং লিডার ছিল, পুলিশ দেখলেই কাঁপে। বয়সে সবার সামনে পুলিশকে ঘুষ দিতে চাইছিল, কিন্তু খুচরা টাকা দিয়ে ফেলে। ফলে সবাই এমনভাবে তার দিকে তাকায় যেন সবাই অবাক হয়ে পড়ে। এই ঘটনা ওর মাথায় একটা জিনিস বসিয়ে দেয়, যদি পুলিশ খোঁজ শুরু করে তাহলে বের হয়ে যাবে যে এই ছেলেটা ইহান আসলে একটা বড় ফ্যামিলির গোপন সন্তান। সেক্রেটারি লি কিম্মি এই মহিলা দেখতে যত শান্ত, আসলে সে দেবার পুরনো সব ছেলেফেলেদের নিজের গ্যাংয়ে ডেকে নিয়েছে, আর পরের টার্গেট দেবাকে অপহরণ করার প্ল্যান করছিল। এদিকে দেবা লক্ষ্য করে হং হঠাৎ করে স্কুল কামাই করেছে, ফোন ধরছে না। দেবা জানে না হং কাল রাতে পালিয়ে যাওয়ার একজন কিডন্যাপারদের মধ্যে ছিল। এখন সে চুপচাপ দেবার বাসার পাশে গুড়গুড় করছিল, খোঁজ নিচ্ছিল কালকের ঘটনাটা কি সত্যি পুলিশের কাছে রিপোর্ট করা হয়েছে কিনা। ড্রাইভার অবশ্যই বলে দেয় জানি না কিছুই, তবু সে বাসার আশেপাশে গুড়গুড় করতে থাকে। ঠিক তখনই স্কুল ছুটির পর দেবা আর সেজিন একসাথে বাড়ি ফিরছিল, আর হং সুযোগ পেয়ে মনে সব সন্দেহ উগড়ে ফেলে। হং তো জানতোই না এই মহিলাটা আসলে দেবার মা, আর দেবা যেমন ধনী পরিবারের ছেলে সেটা বুঝে উঠতে পারেনি। মাথা ঘুরে যায় ওর, এমনকি রাতের নাস্তা পর্যন্ত এত দামি। তবে ব্যাগ খেয়াল করে হং পুরো কেকটার একা সাবার করে দিয়েছে, তাতে সে বুঝে যায় হং সারাদিন কিছু খায়নি, তাই দেবাকে নিজের বাড়িতে নিয়ে আসে। এই প্রথম হং কোনো ধনী বাড়ির ডাইনিং টেবিলে বসেছে, সামনে অনেক খাবার রাখা, আর সে অবাক চোখে তাকিয়ে থাকে। তবে তার মাথায় এখনো সে অপহরণের তদন্ত নিয়ে টেনশন। তাই চালাকি করে দেবার সাথে বলে বসে, আমার গাড়ি গ্যাস নেই, ঠান্ডায় কষ্ট হচ্ছে, আমি কি এখন তোর বাড়িতে থাকতে পারি? দেবা কিছু বলার আগে সেদিন সোজা না করে দেয়, কিন্তু হং দুঃখের গল্প শুরু করে দেয় এবং দেবার মন গলে যায়, আর সে থাকতে দেয়। কিন্তু বাড়িতে ঢোকার পরে নাটক শুরু। হং সব বেলকনিতে এসেছিল, আর পেছনে পেছনে সেজিন বলে দেয় একটা চমকে যাওয়ার সত্যি, তুই এই রাতে কিডন্যাপারদের সঙ্গে ছিলি না? সেজিনের কথায় তো হং পুরো ঘাবড়ে যায়। সে বাঁচার চেষ্টা করে, কিন্তু তো কিছুই করেনি। কিন্তু সেজিন তখনই বলে দেয়, তুই যখন পালাচ্ছিলি তোর ক্যাপ পড়ে গিয়েছিল, আর সেটা আমি দেখেছি। এই কথা গড়ে থাকা দেওয়া শুনে ফেলে। সে আগে ছুটে আসে ব্যালকনিতে, সোজা গিয়ে হংয়ের চুল চেপে ধরে, আর তার মুখ থেকে বের করে নেয় আসল কথা। এই অপহরণ করেছিল ডংশ নামে নতুন গ্যাংয়ের লোকেরা। এই কথা শুনে দেবাং দেরি না করে একাই রওনা দেয় সেই গ্যাংয়ের লোককে খুঁজতে। সে জানতো এবার স্টিং নেওয়ার সময় এই গ্যাংয়ের একটা সদস্যকে সে দেখেছিল, এক জায়গায় তুলে নিয়ে আসতো। দেবা মাথা নিচু করে চারপাশে বোঝার চেষ্টা করে। ওর এই পর্যবেক্ষণের ক্ষমতা অসাধারণ, শুধু পায়ের শব্দ শুনেই বুঝে পেলে কে কত লম্বা, কত ভারী, এমনকি কার পায়ে চোট আছে, কে কেমন ভাবে হাঁটছে।